যে বাবা নিজের পেটের ক্ষুধা লুকিয়ে মেয়েকে আইএএস অফিসার বানিয়েছিল, সেই বাবাকেই একদিন ভিক্ষার বাটি হাতে খুঁজে পেল মেয়ে শিয়ালদহ স্টেশনে। তারপর যা ঘটেছিল তা পুরো শহরকে কাঁদিয়েছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর যদি এমন হৃদয় ছোঁয়া গল্প ভালো লাগে তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর কমেন্টে জানাবেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। মুর্শিদাবাদের ছোট্ট গ্রাম জলঙ্গির ভোরগুলো সব সময় কুয়াশা আর পাখির ডাক দিয়ে শুরু হতো, কিন্তু সেই গ্রামের এক প্রান্তে থাকা ভাঙা টিনের ঘরের ভেতরে বহু বছর ধরে আর কোনো ভোর নামে না, কারণ সেই ঘরে থাকা মানুষটার জীবনে সকাল বলে কিছু বাকি ছিল না। লোকটার নাম ছিল গোপাল মণ্ডল। একসময় এই মানুষটাই গ্রামের সবচেয়ে পরিশ্রমী কৃষক হিসাবে পরিচিত ছিল। নিজের শরীরের রক্ত পানি করে জমিতে কাজ করত শুধু একটা স্বপ্নের জন্য, তার মেয়ে মেঘিলাকে মানুষ করবে, বড় অফিসার বানাবে। গ্রামের সবাই যখন বলতো গরিবের মেয়ে এত বড় স্বপ্ন দেখে লাভ কি, তখন গোপাল হেসে বলতো, আমার মেয়ে একদিন এমন জায়গায় যাবে যেখান থেকে পুরো গ্রামকে বদলে দিতে পারবে। ছোট্ট মেঘিলা তখন বাবার গলা জড়িয়ে বলতো, আমি একদিন বড় ম্যাডাম হব বাবা, তোমাকে আর কষ্ট করতে দেব না। সেই কথাগুলোই ছিল গোপালের বেঁচে থাকার একমাত্র শক্তি। সময়ের সাথে সাথে মেঘলা সত্যিই গ্রামের স্কুল থেকে জেলার সেরা ছাত্রী হয়ে কলকাতায় পড়তে চলে যায়। তারপর একদিন ইউপিএসসি পরীক্ষায় সারা দেশের মধ্যে অসাধারণ র্যাঙ্ক করে আইএএস অফিসার হয়ে যায়। পুরো গ্রাম আনন্দে ফেটে পড়ে। সবাই বলতে থাকে গোপালের মেয়ে এখন দেশের বড় অফিসার। কিন্তু সেই আনন্দের মাঝেও গোপালের জীবন ধীরে ধীরে অন্ধকারে ডুবে যেতে থাকে, কারণ বয়স বাড়ার সাথে সাথে শরীর আর আগের মতো কাজ করত না। জমির ফসল কমে যায়, ঋণ বাড়তে থাকে, একসময় চিকিৎসার টাকাও জোগাড় করতে পারে না। কিন্তু তবুও সে মেয়েকে কিছু জানায়নি, কারণ তার ভয় ছিল মেঘলা যদি সব জেনে যায় তাহলে হয়তো নিজের স্বপ্ন ছেড়ে বাবার কাছে ফিরে আসবে, আর গোপাল কখনোই সেটা চায়নি। একদিন মাঠে কাজ করতে গিয়ে গোপাল হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যায়। কয়েক ঘন্টা কাদার মধ্যে পড়ে থাকার পর গ্রামের লোকজন তাকে উদ্ধার করে। ডাক্তার বলে দেয় এখন থেকে ভারী কাজ করলে প্রাণও যেতে পারে। সেই দিন প্রথমবার গোপাল বুঝেছিল সে আর আগের মানুষটা নেই, কিন্তু তবুও সে মেয়েকে ফোন করেনি, বরং আরও দূরে সরে গেছে, কারণ তার মনে হয়েছিল একজন বড় অফিসারের বাবাকে দুর্বল দেখালে মেয়ের সম্মান নষ্ট হবে। ধীরে ধীরে ঘরের চাল ভেঙে পড়তে শুরু করলো, রান্নার হাঁড়ি খালি হয়ে গেল। একসময় বাধ্য হয়ে গোপাল গ্রাম ছেড়ে কলকাতায় চলে এলো, সেই শহরে যেখানে তার মেয়ে এখন বড় অফিসার হয়ে থাকে। কিন্তু সে মেয়ের কাছে যায়নি, কারণ তার মনে হয়েছিল এই ছেঁড়া কাপড় আর ভাঙা শরীর নিয়ে মেয়ের সামনে দাঁড়ানো মানে মেয়ের জীবনে কালো দাগ হয়ে যাওয়া। তাই সে শিয়ালদহ স্টেশনের এক কোণে বসে ভিক্ষা করতে শুরু করল। প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড়ে নিজেকে লুকিয়ে ফেলত। কেউ তাকে চিনত না, কেউ তার অতীত জানত না, কিন্তু প্রতিদিন প্রতিটা ট্রেন থামলে তার চোখ ভিড়ের মধ্যে একটা মুখ খুঁজত, তার মেয়ে মেঘলার মুখ। ওদিকে বহু বছর পর মেঘলা দিল্লি থেকে কলকাতায় ফিরছিল। এখন সে পশ্চিমবঙ্গ সরকারের একজন প্রভাবশালী জেলা ম্যাজিস্ট্রেট, কিন্তু তার হৃদয়ের ভেতরে আজও সেই গ্রামের মাটির গন্ধ লেগে আছে। ট্রেনের জানালার পাশে বসে সে ছোটবেলার কথা ভাবছিল, কিভাবে বাবা নিজের নতুন জামা না কিনে তার বই কিনে দিত, কিভাবে ঝড় বৃষ্টির রাতে কাঁধে করে স্কুলে পৌঁছে দিত, কিভাবে ক্ষুধার্ত থেকেও বলতো আমি খেয়ে নিয়েছি মা, তুই খেয়ে নে। এসব ভাবতে ভাবতেই মেঘলার চোখ ভিজে উঠল। সে মনে মনে বলল, বাবা এবার তোমাকে আর কষ্ট করতে দেব না। ঠিক তখনই ট্রেনটা শিয়ালদহ স্টেশনে ঢুকল। চারদিকে মানুষের চিৎকার, কুলি ডাকা, চায়ের দোকানের শব্দ, পুরো প্ল্যাটফর্ম ব্যস্ততায় ভরে উঠল। মেঘলা ধীরে ধীরে ট্রেন থেকে নামল। তার চোখ ভিড়ের মধ্যে বাবাকে খুঁজতে লাগলো, কারণ সে আগে থেকেই খবর দিয়েছিল যে আজ ফিরবে। কিন্তু আশ্চর্যভাবে কোথাও বাবাকে দেখতে পেল না। তার বুক ধকধক করতে লাগলো। সে বারবার চারদিকে তাকাতে লাগলো। অন্যদিকে প্ল্যাটফর্মের এক কোণে দাঁড়িয়ে থাকা গোপালও মেয়েকে দেখে ফেলেছিল। সাদা সাধারণ শাড়ি, চোখে আত্মবিশ্বাস, মুখে বড় অফিসারের গাম্ভীর্য। তবুও সেই মুখটা তার কাছে আজও ছোট্ট মেঘলার মতোই লাগছিল। কয়েক সেকেন্ডের জন্য তার পা কেঁপে উঠল। মনেগুলো ছুটে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে বলে, মা আমি এখানে। কিন্তু পরের মুহূর্তেই নিজের ছেঁড়া কাপড়ের দিকে তাকিয়ে থেমে গেল। তার হাতের ভিক্ষার বাটিটা হঠাৎ খুব ভারী মনে হতে লাগলো। সে নিজের মুখ নিচু করে ফেলল, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। সে বিড়বিড় করে বলল, না, আমার মেয়ে এখন বড় মানুষ, এই অবস্থায় আমি তার সামনে যেতে পারি না। মেঘলা এদিকে উদ্বিগ্ন হয়ে পড়ছিল। ঠিক তখনই এক বৃদ্ধ তার সামনে এসে হাত বাড়িয়ে বলল, মা 2 টাকা দাও। মেঘলা ব্যাগ থেকে টাকা বের করতে গিয়ে হঠাৎ বৃদ্ধের হাতের দিকে তাকালো। সেই হাতের আঙুলের পুরনো কাটা দাগ, সেই শক্ত কিন্তু কাঁপতে থাকা আঙুল, তার বুকের ভেতর যেন বজ্রপাত হলো। সে ধীরে ধীরে মুখ তুলল, আর বৃদ্ধের মুখটা দেখার সাথে সাথেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। বাবা শব্দটা বের হওয়ার সাথে সাথে পুরো পৃথিবী যেন থেমে গেল। গোপাল কাঁপতে লাগল, তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল, কিন্তু মুখ দিয়ে একটাও কথা বেরোল না। মেঘলার হাত থেকে ব্যাগ পড়ে গেল। সে কাঁপতে কাঁপতে বাবার মুখ ছুঁয়ে বলল, এ কি অবস্থা তোমার, তুমি এখানে এভাবে? তার গলা ভেঙে যাচ্ছিল।
গোপাল মুখ নিচু করে শুধু বলল, চলে যা মা, মানুষ দেখছে। এই একটা কথাই মেঘলার বুক ছেড়ে দিল। সে কান্না করতে করতে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি আগে তোমার মেয়ে, তারপর অফিসার। তুমি কিভাবে ভাবলে আমি তোমাকে লুকাবো? প্ল্যাটফর্মের মানুষজন থেমে সেই দৃশ্য দেখতে লাগলো। কেউ মোবাইলে ভিডিও করতে লাগলো, কেউ চোখ মুছতে লাগলো। কিন্তু সেই মুহূর্তে বাবা মেয়ের কাছে পুরো পৃথিবী অদৃশ্য হয়ে গিয়েছিল। গোপাল কাঁপা গলায় বলল, আমি চাইনি তুই আমাকে এই অবস্থায় দেখিস। আমি চাইনি মানুষ বলুক এক আইএএস অফিসারের বাবা ভিক্ষা করে। মেঘলা আরও জোরে কাঁদতে লাগলো। তুমি আমাকে এত ছোট ভাবলে বাবা? তুমি কি জানো না আজ আমি যা হয়েছি সব তোমার জন্য? গোপাল চুপ করে রইল, কারণ তার ভেতরে লুকিয়ে থাকা বহু বছরের কষ্ট আর লজ্জা তাকে কথা বলতে দিচ্ছিল না। কিন্তু মেঘলা তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, সে আর বাবাকে এক মুহূর্ত এই অবস্থায় থাকতে দেবে না। সে বাবার হাত শক্ত করে ধরে বলল, আজ থেকে সব বদলে যাবে বাবা, এবার আমি তোমাকে বাঁচাবো। শিয়ালদহ স্টেশনের সেই দিনটার পর মেঘলার জীবন যেন পুরো বদলে গেল। বাইরে থেকে সে এখনও একজন কঠোর জেলা ম্যাজিস্ট্রেট। অফিসের সবাই তাকে ভয় পায়। তার এক সইয়ে বড় বড় সিদ্ধান্ত বদলে যায়। কিন্তু রাত নামলেই সেই শক্ত মেয়েটা আবার ছোট্ট একটা মেয়েতে পরিণত হতো, যে নিজের বাবার কষ্টের কথা ভাবলেই চুপচাপ কান্না করত। কারণ সে যতবার বাবার কাঁপতে থাকা হাত আর ভিক্ষার বাটিটার কথা মনে করত, ততবার তার মনে হতো সে জীবনের সবচেয়ে বড় দায়িত্বে দেরি করে ফেলেছে। স্টেশন থেকে সেদিন মেঘলা সরাসরি বাবাকে নিজের সরকারি বাংলোয় নিয়ে এসেছিল। বিশাল দোতলা বাড়ি, সামনে ফুলের বাগান, চারদিকে নিরাপত্তারক্ষী। এত বড় জায়গায় ঢুকেও গোপাল মণ্ডলের মনে হচ্ছিল সে যেন ভুল করে অন্য কারোর জীবনে ঢুকে পড়েছে। দরজার সামনে দাঁড়িয়ে সে বারবার নিজের ময়লা ধুতি ঠিক করছিল, যেন ভয় পাচ্ছিল তার ছেঁড়া কাপড় এই ঝকঝকে বাড়িটাকে নোংরা করে দেবে। কিন্তু মেঘলা এক মুহূর্তের জন্য বাবার হাত ছাড়েনি। সে বাবাকে ভেতরে নিয়ে গিয়ে নিজের ঘরের পাশের বড় রুমটা খুলে বলেছিল, আজ থেকে এটা তোমার ঘর বাবা। গোপাল কিছুক্ষণ নিঃশব্দে ঘরটার দিকে তাকিয়েছিল। নরম বিছানা, পরিষ্কার পর্দা, টেবিলের ওপর ফুল, দেয়ালে আলো। এত সুন্দর একটা ঘর সে জীবনে কখনো কাছ থেকে দেখেনি। তার চোখ হঠাৎ ভিজে উঠল। সে ধীরে ধীরে বিছানার চাদরে হাত বুলিয়ে বলল, এই সব আমার জন্য না মা, আমি মাটির মানুষ, স্টেশনের মেঝেতেই ঠিক ছিলাম। কথাটা শুনে মেঘলার বুকটা মোচড় দিয়ে উঠল। সে বাবার সামনে হাঁটু গেড়ে বসে বলল, তুমি স্টেশনের মানুষ নও বাবা, তুমি সেই মানুষ যার কাঁধে দাঁড়িয়ে আমি এত দূর এসেছি। পরের দিন থেকেই মেঘলা বাবার চিকিৎসা শুরু করল। শহরের বড় ডাক্তার ডাকা হলো। পরীক্ষা করে জানা গেল বছরের পর বছর অপুষ্টি আর কষ্টে গোপালের শরীর একেবারে ভেঙে গেছে। ডাক্তার স্পষ্ট বলেছিল, মানসিক কষ্টটা সবচেয়ে বেশি ক্ষতি করেছে। কথাটা শুনে মেঘলার চোখ আবার ভিজে উঠল, কারণ সে বুঝতে পারছিল তার বাবা শুধু অভাবে না, একাকিত্বেও ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। দিনগুলো ধীরে ধীরে বদলাতে শুরু করল। সকালে মেঘলা অফিসে যাওয়ার আগে বাবার সাথে একসাথে নাস্তা করত। রাতে যত ব্যস্ততাই থাকুক বাবার সাথে বসে খেত। মাঝে মাঝে পুরনো গল্প শুনত, কিভাবে ছোটবেলায় সে গরুর পেছনে দৌড়ে পড়ে গিয়েছিল, কিভাবে স্কুল পালিয়ে নদীতে নামত। এসব বলতে বলতে গোপালের মুখে বহু বছর পর হাসি ফিরতে শুরু করল। বাংলোর কর্মচারীরাও অবাক হয়ে দেখত, যে মানুষটা প্রথম দিন মাথা নিচু করে হাঁটত, সে এখন ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়াতে শিখছে। কিন্তু সুখটা বেশি দিন শান্ত থাকল না। একদিন সন্ধ্যায় মেঘলা অফিস থেকে ফিরে দেখে বাবা চুপচাপ বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। তার চোখে সেই পুরনো শূন্যতা। মেঘলা পাশে বসে জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা? গোপাল কিছুক্ষণ চুপ থেকে ধীরে বলল, আজ বাজারে গিয়েছিলাম, দুইজন লোক আমাকে চিনে ফেলেছে। তারা বলছিল, দেখ দেখ, ভিখারি লোকটা এখন ম্যাডামের বাংলোয় থাকে। কথাগুলো বলতে বলতে তার গলা কেঁপে উঠল। আমি চাই না মা, আমার জন্য তোর সম্মান নষ্ট হোক। মেঘলার চোখের ভেতর মুহূর্তে আগুন জ্বলে উঠল। সে বাবার হাত ধরে বলল, শোনো বাবা, মানুষ তোমাকে ভিখারি বলে না, তারা নিজেদের ছোট মানসিকতার পরিচয় দেয়। তুমি ভিক্ষা করনি, তুমি একটা বাবার দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবন শেষ করে দিয়েছ। আর আমি গর্ব করে সবাইকে বলবো, আমি সেই মানুষের মেয়ে। সেদিন রাতেই মেঘলা একটা সিদ্ধান্ত নিল, সে শুধু নিজের বাবাকে বাঁচাবে না, এই শহরের প্রতিটা অসহায় বৃদ্ধ মানুষের জন্য কিছু করবে। কয়েক সপ্তাহের মধ্যেই সে আপন আলো নামে একটা সরকারি প্রকল্প চালু করল, যেখানে রাস্তা বা স্টেশনে পড়ে থাকা বৃদ্ধ মানুষদের আশ্রয়, চিকিৎসা আর কাজের সুযোগ দেওয়া হবে। খবরটা মিডিয়ায় ছড়িয়ে পড়ল, সবাই অবাক হয়ে গেল। কিন্তু কেউ জানত না এই সিদ্ধান্তের পেছনে লুকিয়ে আছে একটা মেয়ের বুক ভাঙা কষ্ট। কিছুদিন পর কলকাতার এক বড় অনুষ্ঠানে মেঘলাকে এই উদ্যোগের জন্য সম্মান দেওয়া হচ্ছিল। মঞ্চে বড় বড় অফিসার, মন্ত্রী, সাংবাদিক সবাই উপস্থিত। অনুষ্ঠানের শেষে মেঘলাকে বক্তব্য দিতে বলা হলো। পুরো হল রুম চুপ হয়ে গেল। মেঘলা মাইকের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরব রইল। তারপর ধীরে বলল, আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি তার পেছনে একজন মানুষের ত্যাগ আছে, যিনি নিজের ক্ষুধা লুকিয়ে আমাকে খাইয়েছেন, নিজের কষ্ট লুকিয়ে আমাকে স্বপ্ন দেখিয়েছেন।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একসময় সেই মানুষটাকেই সমাজ ভিখারি বলে ডেকেছে। সবাই নিঃশব্দে শুনছিল। মেঘলার চোখে ভেস কাঁধ জ্বলে উঠল। সে সামনে বসা গোপাল মণ্ডলের দিকে তাকিয়ে বলল, আজ আমি সবার সামনে গর্ব করে বলতে চাই, আমি একজন ভিক্ষুকের মেয়ে নই, আমি একজন যোদ্ধার মেয়ে। পুরো হলরুম করতালিতে কেঁপে উঠল। সাংবাদিকদের ক্যামেরার ফ্ল্যাশ জ্বলতে লাগল, আর প্রথম সারিতে বসে থাকা গোপাল মণ্ডলের চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। কিন্তু এই কান্না অপমানের না, এই কান্না ছিল গর্বের। বহু বছর পর প্রথমবার সে নিজেকে বোঝা নয়, একজন সম্মানিত বাবা মনে করছিল। অনুষ্ঠান শেষে মেঘলা মঞ্চ থেকে নেমে বাবার সামনে এসে দাঁড়ালো। গোপাল কাঁপা হাতে মেয়ের মাথায় হাত রেখে বলল, আজ তোর মা বেঁচে থাকলে খুব খুশি হতো। মেঘলা আর নিজেকে সামলাতে পারল না। সে বাবাকে জড়িয়ে ধরে শিশুর মতো কাঁদতে লাগল। কয়েক মাস পর একদিন তারা আবার সেই শিয়ালদহ স্টেশনে গেল, যেখানে তাদের জীবন বদলে গিয়েছিল। ভিড় আজও একই রকম, চায়ের দোকানের আওয়াজও একই, কিন্তু আজ দৃশ্যটা আলাদা। আজ গোপাল মণ্ডলের হাতে ভিক্ষার বাটি নেই। আজ তিনি পরিষ্কার পাঞ্জাবি পরে মেয়ের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন। গোপাল ধীরে ধীরে সেই জায়গাটার দিকে তাকালো, যেখানে একদিন দাঁড়িয়ে এসে মানুষের কাছে হাত পাতত। তার চোখ আবার ভিজে উঠল, কিন্তু এবার মেঘলা তার হাত শক্ত করে ধরে বলল, চলো বাবা, এবার আর পিছনে তাকানোর দরকার নেই। গোপাল মৃদু হেসে বলল, না মা, আজ পিছনে তাকিয়ে বুঝলাম, অন্ধকার যত বড়ই হোক, নিজের মানুষ পাশে থাকলে জীবন আবার আলো খুঁজে পায়। আর সেই মুহূর্তে স্টেশনের অসংখ্য শব্দের মাঝেও সবচেয়ে সুন্দর শব্দটা ছিল একটা বাবার শান্তির নিঃশ্বাস, আর একটা মেয়ের বুক ভরা তৃপ্তি। কারণ আজ তারা দুজনেই জিতে গেছে, একজন মেয়ের সাফল্য দিয়ে আর একজন বাবার ভালোবাসা দিয়ে।